রাতের বেলা জঙ্গলে কারো চিৎকারে দমদমে হয়ে গেল চারিদিকের পরিবেশ। রাতের আকাশে জ্যোৎস্নার আলোয় আলোকিত শহরের ভিড়ে একটি লোককে চেয়ারের সাথে বেঁধে রেখে বেধড়ম পেটানো হচ্ছে। অন্ধকারে ঘন জঙ্গল যেন এক ভীতিপ্রদ রূপ ধারণ করেছে। চারিপাশে ভয়ানক নীরবতা, কিন্তু সেই নীরবতা মুহূর্তে মুহূর্তে ভেঙে যাচ্ছে অস্পষ্ট শব্দে। দূরে কোনো জানোয়ারের ডাক, পাতা ফরফর করার শব্দ, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে কিছু ভয়ঙ্কর হাসির শব্দ। জঙ্গলের ছায়ায় রহস্যময়তা আর বিপদের অনুভূতি যেন ঘিরে রেখেছে। কাঁপানো হাওয়ার মাঝে গাছপালার ডালপালা ঝড়ের মতো দুলছে, আর তীব্র শীতলতার সঙ্গে অবিরাম বিঘ্নিত শ্বাস প্রশ্বাস, পায়ের পাতার মৃদু শব্দ সবকিছুই পরিস্থিতিটাকে আরও জটিল এবং ভয়াবহ করে তুলেছে। সেই অন্ধকারে কোরালের ঝনঝনানি আর দম বন্ধ করা শ্বাস গ্রহণ যেন পুরো জঙ্গলটিকে জীবন্ত ভয়ের মধ্যে পরিণত করেছে। মাটিতে স্পর্শ করে কোরালের শব্দে জর্জরিত লোকটির দিকে চেয়ারে বেঁধে রাখা আত্মচিৎকার ছেলেটির সামনের দিকে তাকালো, কিন্তু চোখে মুখে রক্তাক্ত অবস্থায় যেন কিছুই দেখতে পাচ্ছে না। অনেক কষ্টে চোখগুলো পিটপিট করে খুলে সামনে তাকিয়ে ভয়ে ছেলেটি মুখ চুপসে বলে, মানুষের যখন খুব বেশি মরার শখ জাগে তখন আমার কাছে নিজ থেকে ধরা দেয়। খুবই ভয়াবহভাবে বলেই কুড়াল দিয়ে আঘাত করে। রক্ত দিয়ে ছেলেটির পুরো শরীর মেখে গেল মুহূর্তের মধ্যে। টুপটুপ করে রক্ত মাটিতে পড়ছে। তারপরও 2-3 ঘা মারার পর বেঁধে রাখা দড়ি খুলে দিলে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। তোর কি মনে হচ্ছে না অনেক বেশি দেরি হয়ে গেছে? আমার কথা যদি আগে শুনতে, তাহলে তো এইভাবে আজ তোকে মরতে হতো না। আমার না আবার একটা উসুল আছে, যখন যেটা ভেবে নেই তখন সেটা না করো অবধি ঘুমই আসে না, মাথায় রক্ত জমে যায়। আমার বলার সাথে শুনলে সেটা অন্য কথা, কি আর করার, সাইকো মানুষ তো। বলেই হাতে রাখা চাকু ছেলেটির পেটের মাঝ বরাবর দিয়ে দেয়। দলের সাথে থাকা মাফিয়ার পোলাপানকে উদ্দেশ্য করে বলে, লাশটাকে পুকুরে ফেলে দেয়, আর কোনো প্রমাণ যেন না থাকে। মাফিয়া দলের লোক বলে, আসুন আপনাদের সাথে নায়কের পরিচয় করিয়ে দেই। আশির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চৌধুরী পরিবারের একমাত্র বড় ছেলে আশির আহান চৌধুরী, তার মা মঞ্জুরি চৌধুরী, বাবা রহিম চৌধুরী, ছোট 2 বোন ফারজানা রাইসা, আবির, রূপসা, কাজিন ভাই বোন মিলে সবাই মহলে থাকে। আশির বেশিরভাগ চৌধুরী মহলের বাইরে থাকে, হঠাৎ কোনো কাজে মহলে আসে। ছোট থেকেই আশিরকে কোনো কিছুর কমতি হতে দেয়নি তার বাবা মা। ছেলের আবদার চাওয়া মাত্রই পূরণ করা হয়েছে, আর না পেলে আশির সেটা ছিনিয়ে নিতে পারে। আশিরের রাগ সম্পর্কে মহলের সবাই অবগত, তাই পরিবারের পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড এর মানুষ পর্যন্ত ভয় পায়। আশির বাবার বিজনেসে সিইও হিসেবে অ্যাটেন্ড করে এবং তার নিজস্ব একটা কোম্পানি আছে। এবার গল্পে ফিরে যাওয়া যাক। ভোরবেলা 5টায় আশির মহলে ফিরে হাতে মদের বোতল নিয়ে চৌধুরী মহলে আশির প্রবেশ করে ড্রাঙ্ক অবস্থায় নিজেকে সামলিয়ে। হঠাৎ সোফার সাথে হোঁচট খেয়ে আশির নিচে পড়ে যায়, সাথে সাথে সোফায় রাখা কাচের জিনিসগুলো পড়ে ভেঙে যায়। ধুমধারাক্কা শব্দে পুরো চৌধুরী মহলের মানুষ বাহিরে চলে আসে। আশিরের বাবা রহিম চৌধুরী এসেই তার মা মঞ্জুরি চৌধুরীর সাথে চিল্লানো শুরু করে দেয়। এটা কোনো নতুন বিষয় নয়, বরং প্রায় প্রতিদিনই আশিরের জন্য তার মা মঞ্জুরিকে কথা শুনতে হয়। এই তোমার জন্য মঞ্জুরি, আজ ছেলেটা এমন হয়েছে, একটা অমানুষ হয়েছে, কোনোদিন শাসন করেনি এই জন্য মাথায় উঠে বসেছে। আমাকে তো ভয় পায় না, সেটা ঠিক আছে মানলাম, কিন্তু তুমি তো তার মা, এখন দেখছি তোমাকেও ভয় পায় না। দিন দিন এর কাজকর্মে বিতৃষ্ণা চলে এসেছে আমার। আশির বিরক্ত হয়ে মলিন হেসে বলল, উফ বাবা, তুমি থামবে? সবসময় মাকে দোষ দেওয়া বন্ধ করো। আমি ছোট বাচ্চা নই যে তোমাদের কথা উঠবোস করব। এত রাতে সবে জেগে আছো কেন? আমাকে বরণ করার জন্য যে আমি কখন বাসায় আসব? আশির, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। সময় থাকতে ভালো হয়ে যাও, তাছাড়া এই মহল থেকে বের হয়ে যাও। তোমার মতো কুলাঙ্গার ছেলে আমার প্রয়োজন নেই। এই মহল কি শুধু তোমার একা? হ্যাঁ, আমি তোমার বিজনেসে কোনো হেল্প করিনি? আমি তোমার একমাত্র ছেলে হিসেবে এই মহলটা আমার আর আমার আমি তোমার একমাত্র ছেলে হিসেবে এই মহলটা আমার আর আমার নিজের বিজনেস সহ তোমার বিজনেসটা এখনো পর্যন্ত আমি সামলাচ্ছি। পুরো সেট আপটা আমার করা। তোমার মনে হয় না আমার মতো কুলাঙ্গার ছেলে তোমার আরও থাকা উচিত ছিল?
মঞ্জুরি, তোমার ছেলেকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। যাচ্ছি ঘুমাতে, একটু থামো এখন তোমরা। বলেই আশির ড্রাগস হওয়ার জন্য আঁকাবাঁকা হেঁটে রুমে গিয়ে শরীর এলিয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল। অনেক দেরিতে মহলে ঘুমানোর কারণে আশির দুপুর 2টায় ঘুম থেকে উঠে গেল। আশির রুমের বাইরে বের হয়ে অবাক হয়ে যায়। সারা চৌধুরী মহল জাঁকজমকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আত্মীয় স্বজন মানুষ দিয়ে বাড়ি ভরপুর হয়ে আছে। কিছু কাজিন সকলেই এসেছে, তাদের সাথে আশির কথা বলে নিল। শেষে মাকে খুঁজতে রান্নাঘরে গেল যে কি হচ্ছে মহলে এটা জানার জন্য। রান্নাঘরে মঞ্জুরিকে খুঁজে পেয়ে আশির খুশি হয়ে জিজ্ঞেস করে বসল। মা, বাড়িতে কি কোনো ফাংশন হচ্ছে? বাবজান, ফারজানার বিয়ে ঠিক হয়ে গেছে সামনের মাসে। পরশু দেখতে এসে ছেলেপক্ষের পছন্দ হয়ে গেলে রাতেই জানিয়ে দেয় তাদের বিয়ের সিদ্ধান্ত। হোয়াট দ্য হেল? আমার ছোট বোনের বিয়ে, আর তুমি আমাকে এই মুহূর্তে জানাচ্ছ? আমি যে ওর বড় ভাই, সেটা ভুলে গেছো? ছেলে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছ? রাগ করিস না বাবজান আমার, তুই তো মহলেই থাকিস না। কালকে রাতেই জানিয়ে দিতাম, কিন্তু মনে নেই যে তোর বাবা আর তুই কী শুরু করে দিয়েছিলিস? ছেলেটা অনেক ভদ্র আর ছেলের পরিবারটাও ভালো, উচ্চ বংশের। তুই দেখিস ফারজানা সুখী হবে। মা, আসছে, আমি বাইরে যাচ্ছি, কিছুদিন পর মহলে আসবো কাজ কমপ্লিট করে। মঞ্জুরি মন খারাপ করে বললেন। রাগ করে বোনের বিয়ে থেকে চলে যাস না বাবজান। আমাকে যেভাবে বিয়ের ব্যাপারে জানানোটা জরুরি মনে করনি, তেমনি আমি বিয়েতে না থাকাতেও কিছু মনে হবে না। রাগীভাবে বলেই আশির রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মহলের নিজ রুমে গিয়ে আশির রেডি হয়ে বাহিরে যাওয়ার উদ্যোগ নিল। উদ্দেশ্য এখন মহলের বাহিরে রওনা দেওয়া। মহলের হলরুমে সবার সামনে যেতে ধরলে বাবা রাহিম চৌধুরী পথ আটকালেন। দাঁড়াও আশির, মহল থেকে এক পাও বাইরে রাখবে না। তোমার ছোট বোনের বিয়েতে আমি কোনো ধরনের তামাশা চাচ্ছি না। আশির মহলের মেঝেতে জোর করে হাতে রাখা ব্যাগ ফেলে দিয়ে তাচ্ছিল্যভাবে বলল। তামাশা? তুমি আমাকে ফারজানার বিয়ের কথা আগে জানিয়েছিলে কি? আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমি নিজেই নেই, তুমি খুব ভালো করে জানো। এখানে থাকবো কি থাকবো না সেটা আমার ব্যক্তিগত বিষয়। হঠাৎ ফারজানা সোফা থেকে উঠে গিয়ে আশিরের হাত ধরে কান্না করে বসল। পরিবারের কারোর সাথে তেমন কথা না বললেও ছোট বোনদের সবসময় আগলিয়ে রেখেছে আশির। আশির আর ফারজানার বয়সের তফাৎ যেমনই হোক না কেন, তারা তুই করেই নিজেদের সম্বোধন করে। ফারজানা বুঝতে পেরেছে যে তার বড় ভাই অভিমান করেছে, আর আশিরের রাগ করাটা স্বাভাবিক। যে কোনো ভাই এর জন্যই দুঃখজনক বিষয়। ফারজানা ভাইকে মানানোর জন্য করুণ সুরে কাঁদতে কাঁদতে বলে উঠল। ভাই প্লিজ, তুই আমার বিয়ে থেকে এভাবে চলে যাস না। আমি তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা বলতে নিষেধ করেছিল। আমি বাবা মায়ের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি তোর কাছে। দেখ ফারজানা, আমার সামনে অযথা কান্না করিস না। তুই তো জানিস এগুলো মায়া, কান্না, ড্রামা, ইমোশন আমার মাঝে নেই, এবং কদর করতেও পারবো না। আমি মহল থেকে চলে গেলে তোর বিয়ে আরও সুন্দরভাবে হবে। এর জন্যই তোর বাবা মা আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। ভাই হিসেবে শুধু এটুকু বলতে পারি, বি হ্যাপি। ফারজানা চট করে বলে বসল। তুই মহল থেকে চলে গেলে আমি বিয়ে করব না ভাই, দেখিস বিয়ে এক্ষুনি ক্যান্সেল করে দেব আমি। বড় ভাইকে উদ্দেশ্য করে রাইসা বলল। ভাইয়া প্লিজ এমনটা করিও না। তুমি বিয়েতে না থাকলে ভালো লাগবে না। কখনো শুনছো বড় ভাই ছাড়া বোনের বিয়ে হয়? আপু মন খারাপ করে থাকে, সাথে তোমার ছোট বোন মজা করতে পারবে না। রাহিম চৌধুরী তড়িৎ গতিতে বলে উঠলেন। তুমি কি চাচ্ছ আশির? সবার সামনে এখন তোমার কাছে পা ধরে আমি ক্ষমা চাই? রাহিম চৌধুরীর তীক্ষ্ণ কথা শুনে আশিরের রাগ বেড়ে গেল। কোনো কথার জবাব না দিয়ে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করলো আশির। নিজেকে শান্ত করার এখন এইটাই আশিরের অন্যতম উপায়। তাছাড়া হয়তো রাগে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে। পরিবারের সবার এত রিকোয়েস্টে আশির রাজি হয়ে গেল ঠিকই, কিন্তু মনের মাঝে রাগ চাপা পড়ে গেল। যতই আশির রাগী ছেলে হোক, কিন্তু বোনদের সামনে কোনো ভয়াবহ রূপ প্রকাশ করতে চায় না। আশির সরু গলায় বলে উঠল। ওকে, রিল্যাক্স সিস্টার্স, আর ড্রামা করা বন্ধ কর সবাই। আমার বোনের বিয়েতে আমি থাকবো, কিন্তু ছেলেকে একটু বড় করতে হবে। শুধু আমার মতো না হলেই বিয়েতে আমি রাজি। আশিরের এহেন কথায় মহলের সবাই প্রফুল্ল হয়ে হেসে উঠল। আত্মীয় স্বজন সবাই আশিরের দিকেই তাকিয়ে আছে, কেনই বা তাকাবে না।
চৌধুরী বংশের মধ্যে সবচেয়ে সুদর্শন ব্যাচেলার ছেলে আশির আহান চৌধুরী। যেমন ফেস তেমন তার ড্রেসিং সেন্স। বাসায় পরিধান করা হোয়াইট টি শার্ট ব্ল্যাক প্যান্ট পরে এলোমেলো হয়ে হলরুমে সবার সামনে দাঁড়িয়ে আছে। উপস্থিত মেয়েরা তো আশিরকে দেখে ক্রাশ খেয়ে বসে আছে। পরিবারের মেয়ে কাজিনগুলো আশিরের জন্য এক কথায় পাগল। আশিরের আচরণ খুব একটা সুবিধার নয়, তাই মেয়েরা দূর থেকে চোখ দিয়ে দেখছে। কেউ উল্টোপাল্টা বিহেভ করলে থাপ্পড় দেওয়ার স্বভাব আছে। আশির মেয়েদের থেকে দূরে থাকতে বেশ পছন্দ করে, তাই কোনো মেয়ে ভয়ে তার কাছে যাওয়ার সাহস পায় না। কিছুক্ষণ পর মহলের সবাই মিলে কাজ করছে। বাহির থেকে মহল সাজানোর জন্য প্যান্ডেলের স্টাফ আনা হয়েছে। চৌধুরী বংশের বিয়ে বাড়ি বলে কথা। আশির বিয়ের প্যান্ডেলের কাজ সবাইকে বুঝিয়ে দিচ্ছে, আর বাকি কাজিন অন্যান্য কাজ করছে আর আড্ডা দিচ্ছে। চারিদিকে নানান শোরগোল আওয়াজ লেগেই আছে। অতিরিক্ত মানুষজন পছন্দ না থাকা সত্ত্বেও শুধু ছোট বোনের বিয়ের জন্য সব সহ্য করতে হচ্ছে। আশির মহলের সামনের এরিয়াতে দাঁড়িয়ে থেকে এক হাত পকেটে দিয়ে অন্য হাতে ফোন স্ক্রলিং করছে। হঠাৎ আশিরকে পেছন থেকে জড়িয়ে ধরল একটি মেয়ে। আচমকা এমন জড়িয়ে ধরার সাহস শুধু একজনেরই দেখাতে পারে। পেছনে না ফিরেও আশির বুঝতে পারল যে কে হতে পারে এটা। আশির রেগে গিয়ে জোরে ধাক্কা দিয়ে মেয়েটিকে নিচে ফেলে দিল। মেয়েটি ঠাস করে মাটিতে পড়ে গেল। রিয়া সামলাতে না পেরে মাটিতে ধপাস করে নিচে পড়ে গেল। এই দৃশ্য দেখে দূরে চেয়ারে বসে থাকা সব কাজিন হা হা করে জোরে জোরে হাসতে লাগলো। আর মজার দৃশ্যটা কেউ মিস করে গেলে সেটা সবাইকে দেখানোর জন্য রাইসা ফোন বের করে ফটোশ্যুট করল। রিয়া হচ্ছে আশিরের মামাতো বোন, অনেকটা গায়ে পড়া স্বভাবের মেয়ে। আশিরকে ছোট থেকে পছন্দ করে এটা সবাই জানে। ছোট থেকে আশিরের পেছনে মাছের মতো ভন ভন করে রিয়া। কোনো সুযোগ পেলেই আশিরের উপর ঢলে পড়ে। রিয়ার ড্রেসিং সেন্স থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই মডার্ন মেয়েদের মতো। পরিবারের অনুষ্ঠান থেকে বেশি কিটি পার্টিতে ফ্রেন্ডসদের সাথে পার্টিসিপেট করে। শুধু আশির চৌধুরী মহলে আসবে বলে রিয়া দৌড়ে বিয়েতে এসেছে। কিন্তু আশির এই রিয়া নামক মেয়েটাকে একটুও সহ্য করতে পারে না। রিয়া ন্যাকামি সুর তুলে বলল, উফ বেবি, আমাকে এভাবে তুমি ফেলে দিলে কেন? ব্যথা পেয়েছি তো অনেক। জানি আমাকে না দেখেই তুমি অন্য মেয়ে ভেবে এমনটা করেছো। আমাকে তোমার হাত বাড়িয়ে দিয়ে এক্ষুনি তুলো বেবি। রিয়া, থাপ্পড় খেতে না চাইলে চোখের সামনে থেকে সর। ফালতু কোথাকার, সবসময় আমার থেকে দূরে থাকবি। ভুলেও যদি আমার এভাবে স্পর্শ করিস, তোর জীবন নিয়ে নিতে আমি একবারও ভাববো না। আর একবার বেবি বললে খুন করে ফেলবো। আশির বলেই রেগে স্থান ত্যাগ করল। কাজিনগুলো সবাই আবার অট্টহাসিতে মেতে উঠল। রাইসা গিয়ে রিয়াকে নিচ থেকে টেনে তুলল। কিছুক্ষণ পর বিকেলে ছেলেপক্ষ বাসায় এসে হাজির হয়েছে। চৌধুরী মহলে অনেক মেহমান জমা হয়ে গেছে মুহূর্তে। ছেলেপক্ষদের আপ্যায়ন করা শুরু করে দিয়েছে মেয়েপক্ষ। আজ শুধু কাবিন করে রাখা হবে, তাই বেশি আয়োজন করা হয়নি। পরের মাসে বড় করে ধুমধাম করে বিবাহ অনুষ্ঠান করা হবে। পরিবারের প্রথম ছোট মেয়ের বিয়ে বলে কথা। মহলের সবাই খুবই খুশি। চৌধুরী মহলের বড় গেট দিয়ে প্রবেশ করল তাবাসসুম এশা আহমেদ। মেয়েটির পরনে আকাশি রঙের নিখুঁত এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা গারারা সেট, হাতে একটা সাদা ব্রেসলাইট, পায়ে রূপার নূপুর আর গলায় কানে ছোট্ট ডিজাইনের ডায়মন্ডের জুয়েলারিতে মেয়েটিকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। মেয়েটি লম্বায় আনুমানিক 5 ফুট 6 ইঞ্চি, দুধে আলতা গায়ের রং, ফর্সা মেয়েটি। এত লম্বা মেয়ে বাংলাদেশে খুব রেয়ার দেখা যায়। দেখতেও অনেক মায়াবতী মেয়েটা। চোখগুলো বড় টানা টানা হরিণের মতো। ঠোঁটটা একদম ন্যাচারালি গোলাপি। পিঠ অবধি ঘন লম্বা, কিছুটা কোঁকড়ানো চুল। কথা বলার সময় গালে ডিম্পল টোল পড়ে। ঈশা কানের পিঠে হাত দিয়ে হাসতে হাসতে মহলের গেট অতিক্রম করল। গেটের সামনে তড়িঘড়ি করে ঈশা নিজের সাথে নিজেই বিড়বিড়াতে শুরু করল, বাবা অনেক দেরি হয়ে গেছে আমার। মানুষ কি ভাববে যে নিজের বড় ভাইয়ের বিয়েতে ছোট বোন এত দেরি করে আসলো। আজ মনে হয় আম্মুর অনেক বকুনি খেতে হবে আমায়। হঠাৎ হাঁটতে হাঁটতে সিঁড়ির সামনে পৌঁছতেই ঈশার মাথার উপর এক গাদা ফুলের মালা পড়ল। বিয়েবাড়িতে এমন ফুলের অভাব নেই। চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। মহলের সিঁড়ির উপরে ঈশা তাকিয়ে দেখে একটি ছেলে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে। আশিরের কাজিন চাচাতো ভাই আবির রেলিংয়ে ফুল সাজাতে গিয়ে মালাটা নিচে পড়ে গেছে। ঈশা উপরে ছেলেটির দিকে তাকিয়ে সরু গলায় বলল,
ও হ্যালো, ঠিক করে কাজ করতে পারে না। ফুল সাজানোর কাজ খুব যত্ন সহকারে করতে হয়, বুঝেছেন? এভাবে মন মরা হয়ে ফুল সেট করলে যে কারো মাথার উপরেই পড়বে। অনেকক্ষণ ধরে আবির সামনে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধ মেয়েটির দিকে অপলকভাবে তাকিয়ে আছে। লাবণ্যময়ী চেহারায় অধিকারী এমন মেয়েকে দেখে আবির হতভম্ব হয়ে গেছে। নজর সরিয়ে থাকার আবির অন্যমনস্ক হয়ে বলল, ওহ, সরি। আমি তাহলে খেয়াল করিনি। আপনি কি ছেলেপক্ষের? কোনো ছেলের সাথে এসা তেমন আগ বাড়িয়ে কথা বলে না। সেখানে অচেনা অজানা একটি ছেলের সাথে কথা বলবে, কখনোই না। আবির যেভাবে তাকিয়েছিল তার ধরনই ঈশার পছন্দ হয়নি। কথা অ্যাভয়েড করে ঈশা জায়গা থেকে ত্যাগ করার সময় বলল, জি, ইটস ওকে ভাইয়া। এখন আসুন আপনাদের গল্পের নায়িকার সাথে পরিচয় করিয়ে দেই। নায়িকার নাম তাবাসসুম এশা আহমেদ। তার বাবা তাসফির আহমেদ, মা তাবেহা আহমেদ। তারা দুই ভাই বোন। এশা আহমেদ ভবনের ছোট মেয়ে, যে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর বড় ভাই ফাহিম আহমেদ এর পড়াশোনা শেষ। এখন ফাহিম বাবার বিজনেস সামলায়। আহমেদ বংশের বড় ছেলে ফাহিমের সাথে চৌধুরী বংশের ছোট মেয়ে ফারজানার বিয়ে ঠিক হয়েছে। আহমেদ ভবনে এশার বাবা মা দাদি জমেলা বেগম আহমেদ, এশা, ফাহিম, সাইমা, ফারিহা চাচাতো বোন, ফুপুমণি, মাহিন ভাইয়া, সিমি, ফুপুতো ভাই বোন, জয়েন্ট ফ্যামিলি তাদের। কিন্তু এশা বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার সবার আদরের চোখের মণি। আর মেয়েটির দুষ্টুমিতে কোনো অংশে কম নয়। এশার আবদারগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। মেয়েটি খুবই চঞ্চল প্রকৃতির। আরও অনেক কিছু জানতে পারবেন। এখন গল্পে ফিরে যাওয়া যাক। চৌধুরী মহলে প্রবেশ করতেই এশার মেয়ে পক্ষদের সাথে দেখা হয়েছে। ফারজানা আপুর মায়ের সাথে এশার দেখতে আসার দিন দেখা হয়েছিল। এখন তার বেশ ভালো সম্পর্কই গড়ে উঠেছে মঞ্জুরির সাথে। মঞ্জুরি সবার সাথে এশার পরিচয় করিয়ে দিলেন। কাবিনে দেরি করে পৌঁছানোর জন্য তাবেহা এশার দিকে রাগী চোখে তাকিয়ে বকা দিতে থাকলে মঞ্জুরি এশাকে বাঁচায়। এশা আর ফারিহা বিয়ে বাড়ির আয়োজন ঘুরে ঘুরে দেখছে। সাইমা আপু আর সিমি বাসার কাজে বিজি থাকার কারণে কাবিনে আসতে পারেনি, কিন্তু পরের মাসে বিয়ের অনুষ্ঠানে তারা অবশ্যই থাকবে। রাইসার বয়সের সবাইকে দেখে ছুটে গিয়ে বলে উঠল, হ্যালো, আমি ফারজানা আপুর ছোট বোন। তোমাদের সাথে পরিচয় হতে পারি? এশা স্বাচ্ছন্দ্য বোধ করে জবাবে বলল, জি অবশ্যই। আমি ফাহিম ভাইয়ার একমাত্র ছোট বোন। আর তোমাদের দেখতে আসার দিন তো দেখলাম না। কোথায় ছিলে সেই দিন? অ্যাডমিশনের জন্য কলেজে গিয়েছিলাম। বাসায় এসে শুনি ফারজানা আপুর বিয়ে। তো তুমি কিসে পড়ছো এখন? ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম। তুমি? আরে আমিও সেম। দেখেই ভেবেছিলাম যে আমরা একই বয়সের হব। তারপর ফারিহা গিয়ে যোগ দিল। দুই পরিবারের মাঝে অনেক কথা হলো। তিনজন অনেকক্ষণ কথা বলার কারণে এখন প্রায় সবাই বান্ধবী হয়ে গেছে। এশা এমনিতেই অনেক মিশুক আর চঞ্চল। এক মুহূর্তে সবাইকে আপন করে নিতে সক্ষম। ফারিহা রূপসা আগে থেকে বান্ধবী, কারণ তারা একই স্কুলে পড়ে। তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব। বিয়ের ব্যাপারে ওরা আগে থেকেই জানতো। রূপসার সাথে অনেকক্ষণ কথা বলে তারা চারজন মিলে বিয়ে বাড়ির ফুচকা খেতে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ফাহিম আর ফারজানার কাবিনের সময় হয়ে গেল, কিন্তু শেষে রিং সিরেমনির জন্য সিলেক্ট করা রিং খুঁজে পাচ্ছিল না। সবার মাঝে জানাজানি হলে সবাই এঙ্গেজমেন্টের আংটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। মঞ্জুরির মনে হচ্ছে না আংটি কোথায় রেখেছে। অন্যদিকে রাহিম চৌধুরী সবার সামনে বকা দিচ্ছে যে সামান্য আংটি মঞ্জুরি সামলাতে পারে না বলে। এমতা অবস্থায় এশা আগ বাড়িয়ে বলল, আঙ্কেল রাগ করবেন না, এতে আন্টির কোনো দোষ নেই। আমরা সবাই মিলে খুঁজছি, হয়তো এখানে কোথাও আছে, খুব শীঘ্রই পেয়ে যাব। আবির কথার তালে চিল্লিয়ে সবাইকে বলল, সবাই খুঁজতে থাকো। সবাই চৌধুরী মহলের আনাজে কানাজে সব রুমে খুঁজছে, এমনকি সোফার নিচে আলমারিতে পর্যন্ত খুঁজেছে। এত বড় মহলে কত শত রুমের মাঝে পাওয়া মুশকিল। তখনই ঈশার চোখ যায় উপরতলার একটি বিশাল কক্ষে। মহলের সব কক্ষের থেকে করিডোরটা আলাদা দেখা যাচ্ছে। কক্ষের কাঠের গেটটায় খুব রাজকীয় কারুকার্য করা আছে। ঈশা মনে মনে ভাবল, কেউ দেখছি উপরে করিডোরের কক্ষে খুঁজতে গেল না, হয়তোবা কারো খেয়াল নেই। আমি গিয়ে উপরে কক্ষে খুঁজে আসি, দেখি পাওয়া যায় কিনা। এশা সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে সব রুম চেক করে ওই বিশেষ কক্ষে গেল।
কক্ষের সামনে গিয়ে ঈশা আলতো হাতে গেট খুলে ফেলল। কক্ষে প্রবেশ করে সব জায়গায় খুঁজে নিল, কিন্তু পেল না। হঠাৎ চোখ গেল বিছানার নিচের অংশে। টাইলসের ফ্লোরে বসে বিছানার নিচে হাতাহাতি করে অনেকক্ষণ পর আংটি খুঁজে পেয়ে গেল। এমন মুহূর্তে ঈশা অনুভব করলো তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ফ্লোর থেকে উঠে ঈশা পেছনে তাকিয়ে একটি ছেলেকে এত নিকটে দেখে আচমকা ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। আসলে ছেলেটির পায়ের নিচে ঈশার ওড়না আটকিয়েছিল, তাই ব্যালেন্স হারিয়েছে। উল্টে ফ্লোরে পড়ে যেতে নিলে এক শক্তপোক্ত হাত এসে ঈশার হাত জড়িয়ে নিল। একজন সুঠামদেহী পুরুষের হাতের স্পর্শ পেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচতে ঈশা ছেলেটির কলার চেপে ধরল। ঈশা কাচুমাচু করে চোখ টিপ টিপ করে খুলে সামনে তাকিয়ে দেখে আনুমানিক 6 ফুট 1 ইঞ্চি লম্বা ইয়া বড় শরীরের অধিকারী ছেলেটি ভ্রু উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। হলুদ ফর্সা গায়ের রং, হ্যান্ডসাম চওড়া দেহ, খোঁচা খোঁচা দাড়িওয়ালা পুরুষ। তার ছোট ছোট তীক্ষ্ণ চোখ দিয়ে ঈশাকেই দেখছে। ছেলেটি আর কেউ নয়, স্বয়ং মিস্টার আশির আহান চৌধুরী, যার তীক্ষ্ণ চোয়ালখানা চাকুর মতো ধারওয়ালা। আশির গায়ে হোয়াইট স্নিকার্স পরে রাগী লোকে ঈশার দিকে তাকিয়ে আছে। আশিরের কক্ষে কাউকে প্রবেশ করা অ্যালাউ নেই। কোনো মেয়েকে কক্ষে দেখে আশিরের রাগ তীর তীর করে বেড়ে গেল। ঈশার হাত সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আশির তেতে তীক্ষ্ণ নজরে বলে উঠল, হু দ্য হেল আর ইউ? আমার কক্ষে প্রবেশ করার সাহস কিভাবে হয় তোমার? অ্যান্ড বাই দ্য ওয়ে, কি করছো এখানে? আশিরের কথা বলার ভঙ্গিমা দেখে ঈশা অবাক হয়ে গেল। কেমন যেন একটা টোনে কথা বলল, যেমনভাবে আজ অবধি ঈশার সাথে কখনো কেউ কথা বলেনি। ঈশা গায়ে ওড়না জড়িয়ে নিয়ে কপাল কুঁচকে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের কথা বলার সিস্টেম? আপনার কক্ষে কি কোনো আলিবাবার খাজানা লুকিয়ে আছে যে প্রবেশ করতে পারবো না? এঙ্গেজমেন্টের আংটি এই কক্ষে খুঁজতে এসেছিলাম। আমি কি পরে বলছি, আগে বলুন আপনি কে? ঈশার কাছে এসে হাত ধরে ঝাঁকিয়ে আশির বলল, আর ইউ জোকিং উইথ মি? আমার বাসায় আমার রুমে দাঁড়িয়ে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি কে? চোরের মায়ের বড় গলা আগে শুনেছিলাম, কিন্তু আজ দেখিও নিলাম। সত্যি করে বলো, তোমাকে কে পাঠিয়েছে? হাতের রিংটা দেখিয়ে ঈশা স্মিতভাবে বলল, আপনি কি পাগল? হাত ছাড়ুন আমার। এই যে দেখুন আংটি আপনার বিছানার নিচে খুঁজে পেলাম। আমি ফাহিম ভাইয়ের ছোট বোন। আমাকে কেউ আপনার কক্ষে কেন পাঠাবে? কোন ফাহিমের ছোট বোন? পারমিশন না নিয়ে আমার রুমে এসছো কেন? বাবা মা শিখে দেয়নি যে নক না করে কারো কক্ষে প্রবেশ করা ব্যাড ম্যানার্স? আশির রাগী গলায় বলে উঠল। ঈশার হাত এখনো অবধি আশির ছেড়ে দেয়নি, আরও জোরে হাত ধরে আছে, যেন ক্ষত হয়ে যাবে কিছুক্ষণের মাঝে। এমন রাগী উন্মাদ বেখেয়ালি ছেলে ঈশা খুব কম দেখেছে। ঈশা হাত কাচুমাচু করে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এক শক্তিশালী পুরুষালী দেহের ছেলের সাথে পেরে উঠছে না। ঈশা চোখ খিচে বন্ধ করে নিল তীব্র ব্যথায়। হঠাৎ চোখ খুলে আশিরের চোখে তাকিয়ে রাগে জোরে বলে উঠল, আচ্ছা, আপনি কি উগান্ডায় বাস করেন? ফারজানা আপুর সাথে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেটা আমার বড় ভাই ফাহিম। আমি ফাহিম ভাইয়ের ছোট বোন ঈশা। আপনি কি বাংলা ভাষা বোঝেন না? কখন থেকে হাত ছাড়তে বলছি, তবু আপনি সেম প্রশ্ন করেই যাচ্ছেন। বাসার অতিথিদের সাথে এটা কেমন ব্যবহার? হাত ছাড়ুন বলছি। ঈশার চোখ ভেজা অশ্রু দেখে আশির একটু থমকে গেল। অশ্রুসিক্ত নয়নে কি যেন আছে, সেটা আশিরের রাগকে নিমিষেই কমিয়ে দিচ্ছে। কোনো মেয়ে যে আশির আহান চৌধুরীর সাথে এভাবে উঁচু গলায় কথা বলতে পারে, সেটা আশির কল্পনাই করতে পারছে না। আশির হতবাক হয়ে ঈশার ভেজা নয়নে তাকিয়ে থেকে কি যেন মনে করে হাত ছেড়ে দিল। আশির পা থেকে মাথা অবধি ঈশাকে পর্যবেক্ষণ করছে, আর মনে মনে ভাবছে মেয়েটিকে কোথায় যেন দেখেছে। মেয়েটিকে খুব চেনা চেনা লাগছে। চেহারায় অনেক পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু কিছু সংখ্যক কারো সাথে মিলে যাচ্ছে। ঈশা নামটা শুনেই আগের সব ঘটনা আশিরের চোখের সামনে ভেসে উঠল। বছরখানেক সময় কেটে গেছে, কিন্তু সেই ঈশা নামের মেয়েটা শুধু স্মৃতিতে গেঁথে গেছে। আশির অনেকটা কনফিউজড, তাই ছোট্ট করে ঈশার উদ্দেশ্যে বলল, ওকে, রুম থেকে বের হতে পারে এখন। আপনার রুমে আমি থাকতে এসেছি নাকি আজব? আপনি বললেই বা আমি কি এমনিতেই আর এক মুহূর্ত থাকবো না আপনার কক্ষে? তুমি আমার কক্ষে থাকতে চাইলেও তোমাকে আমি থাকতে দেব না। নাও গেট আউট ফ্রম হিয়ার। ঈশা অপমান বোধ ফিল করে আর কিছু না বলেই ধূপধাপ পা ফেলে রুমের দরজা খুলে চলে আসলো। ঈশা যাওয়ার দিকে যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকা যায় ততক্ষণ পর্যন্ত আশির এক দৃষ্টিতে তাকিয়েছিল। কোথায় দেখেছে আশির এই মেয়েটাকে কিছুতেই মনে পড়ছে না।
আশির যে করেই হোক মেয়েটির ব্যাপারে তদন্ত করবে। করিডোরের রুম থেকে বের হয়ে নিচে নামতে গিয়ে রাইসার সাথে ঈশার সিঁড়িতে দেখা হলো। ঈশা বিড়বিড় করে লোকটিকে কিছু একটা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। তখন রাইসা হুট করে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? হঠাৎ উপরতলায় কার রুমে গিয়েছিলে? আরে উপরে একজন অদ্ভুত লোকের সাথে দেখা হয়ে গেল। উদ্ভট প্রশ্ন করে আর উন্মাদের মতো তার বিহেভিয়ার। যাই হোক, আমরা তো একই বয়সের, তুই করে বলি আমরা কেমন? হুম, ঠিকই বলেছ। তুই ভালো সোনার, অনেক আপন আপন লাগে। চল নিচে যাই। ঈশার কক্ষ থেকে নামার সময় পেছন পেছন আশির সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। স্টেজের সামনে চেয়ারে বসে রাইসা আর ঈশা গল্প করছে। আর দুজন গল্প করতেই আংটি কোথায় খুঁজে পেয়েছে রাইসা শুনে ভয়ে চোখ বড় বড় করে বলল, ঈশা, তুই ভাইয়ার রুমে কেন গিয়েছিস? তোর ভাইয়ার রুমে গিয়েই তো আংটিটা পেলাম। তাছাড়া কিভাবে আংটি পেতাম? কে সে? তোর কি সত্যি নিজের ভাই? হুম, অবশ্যই আমার নিজের বড় ভাই আশির আহান চৌধুরী। কিন্তু ভাইয়ার রুমে আংটি কিভাবে গেল বুঝলাম না। আসলেই চিন্তার বিষয়, আংটি তোর ভাইয়ের রুমে ছিল কেন? তবে দেখে মনে হয় না তোর নিজের ভাই ওটা। তোর পরিবারের সবার আচরণ কত ভালো, কিন্তু তোর ভাইয়ের মাথা খারাপ, বদ একটা। ঠিক বলেছিস, অনেক রাগী ভাইয়া, বাসার সবাই জানে। তাই ভাইয়ার রুমে কেউ যায় না, ভাইয়া কাউকে রুমে অ্যালাউ করে না। ভাইয়ার সব কাজকর্ম ছোট থেকে আমি এমনই দেখেছি। যাক, নিজের ভাইকে তো চিনতে পেরেছিস। আজকাল বোনদের থেকে নিজেদের ভাইয়ের কত প্রশংসা শোনা যায়। বলেই দুজনের মতামত মিলে যাওয়ায় ফিক করে তারা হেসে দিল। মহলের ডাইনিংয়ে বসে থেকে সবাই আড্ডা দিচ্ছে। কথোপকথন শেষ হলে ফাহিম আর ফারজানা আংটি পরানো হলো। মঞ্জুরি ঈশাকে অনেক আদর করলো হাতের আংটি খুঁজে নিয়ে আসায়। এঙ্গেজমেন্ট পর ফাহিম আর ফারজানার কাবিননামায় স্বাক্ষর হয়ে গেল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে স্টেজে উঠে ফারজানা ভাবির সাথে গল্প করতে লেগে পড়ল। ঈশা দুষ্টুমি করে পাশে বসে বলে উঠল, ভাবি, আমি কিন্তু আপনার একমাত্র ছোট ননদ এশা। আমাকে ভাইয়ার থেকে একটু কম ভালোবাসা দিলেও চলবে, কিন্তু আমার বড় বোনের আদর লাগবে। আবার বড় বোন হয়ে শাসন করবেন, আমার কোনো সমস্যা নেই। ফাহিম আহমেদ ঈশার পাশেই বসেছিল। ঈশা আর ফাহিমের সম্পর্ক কোনো অংশে টম অ্যান্ড জেরির থেকে কম নয়, বরং তাদের দুজনের কাজই একে অপরের পিছে লাগা। তবে ফাহিম খুব মজার মানুষ, সাথে দায়িত্ববান ছেলে। আর বড় ভাই হলে কি হবে, ঈশার সাথে ফাহিম বাচ্চাদের মতো ঝগড়া করতে আসে। ফাহিম চোখ রাঙিয়ে ঈশার কথা শুনে তার কান মুচকে ধরে বলল, তবে রে, ছোট পিচ্ছের মুখে বড় বড় কথা, বেশি কথা বলা শিখে গেছিস। কানের উপর হাত দিয়ে ঈশা রাগে বলল, উফ ভাইয়া, ছাড়ো, সবার সামনে আমার প্রেস্টিজ পাংচার করো না তো। ফারজানা ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই, আমার ছোট বোনের উর্ফে ননদের কান ছাড়ো ফাহিম। কি শুরু করেছো তুমি? ওরা এখনো ভাবি ননদদের এত মিল। তোমরা দুইজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তাই না? আমার তো জীবন শেষ হয়ে যাবে। এটা আসলে ফাহিম আর ফারজানার লাভ ম্যারেজ। প্রায় 2 বছর চুটিয়ে প্রেম করার পর বাসার সবাইকে রাজি করিয়ে ফারজানার বাসায় প্রস্তাব পাঠিয়ে ফাহিম বিয়ে করেছে। কিন্তু এ বিষয়ে ঈশা, ফাহিম, ফারজানা ছাড়া আর কেউ জানে না। সবাই জানে যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ। ঈশা বিয়ের আগে থেকে ফারজানা আপুকে খুব ভালো করেই চেনে, তাই তাদের মাঝে ননদ ভাবির থেকেও বন্ধুত্বটা বেশি। ঈশা ওদের প্রেমে অনেক সাহায্য করেছে। তার মতো বোন যেন ঘরে ঘরে জন্মায়, ঈশা মনে মনে ভাবছে। ঈশা ছাড়া এই বিয়ে হওয়া পসিবল ছিল না। স্টেজ থেকে সবাই নেমে যাওয়ার পর ঈশা ফাহিমকে খোঁচা মেরে বলল, ভাইয়া, আমার সাথে বেশি লাগতে এসো না বলে দিলাম। যদি সবাইকে বলে দেই যে তুমি প্রেম করে বিয়ে করছো, তখন কিন্তু খবর হয়ে যাবে তোমার। ফাহিম ভাব নিয়ে চোখে সানগ্লাস দিয়ে বলল, তোর যে মুখ বন্ধ রাখার জন্য চকলেট দিতাম, সেগুলো কি তুই বলে দিলে তুই নিজেও ফেসে যাবি। এইসব ভয় তুই অন্য কাউকে দেখা কি? তাছাড়া আমার কাছে প্রুফ আছে যে তুই আমাকে সাহায্য করেছিস।
তাদের দুই ভাই বোনের কথা শুনে ফারজানা দুজনকে চোখ রাঙালো। তখনই কিছুটা থমকে গেল। এভাবে সবাই স্টেজে দুষ্টুমি করছে। স্টেজ থেকে নামার সময় কেউ আর চোখে এশার দিকে তাকিয়ে আছে। এশা সামনে তাকিয়ে দেখে ফুলের মালা ফেলে দেওয়া ছেলেটা। এশা সেদিকে পাত্তা না দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। টেবিলে প্রায় সব অল্প বয়সের ছেলে মেয়ে বসে আছে। এশার পাশের চেয়ার ফাঁকা থাকায় ওই আবির ছেলেটি বসে পড়ল। হুট করে আবির জিজ্ঞেস করল, আপনার নাম কি জানতে পারি? জি, আমার নাম তাবাসসুম এশা। নাইস নেম। আর আমি হলাম ফারজানার চাচাতো বড় ভাই আবির চৌধুরী। তাহলে তো বেআই বেআই না আমরা। হ্যাঁ, বেয়ানের সাথে মজা পরে করব। এখন আমরা খাওয়া দাওয়া করি। আমি যেহেতু আপনার বড়, আপনাকে তুমি করে বলবো। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, আপনি খাওয়া দাওয়া করুন, আমি আসছি। ডাইনিংয়ের চেয়ার থেকে উঠে যেতে নিলে আবির ছেলেটি এশার হাত কিঞ্চিত টেনে ধরে বলল, কেন তুমি খাবে না? কেন যেন আবিরের হাত ধরাতে এশার কাছে খুবই অস্বস্তিকর লাগছে। 1 সেকেন্ডের মাঝে হাত ঝটকা দিয়ে হাত দূরে সরিয়ে নিল। নিজেকে স্বাভাবিক দেখে এশা বলে উঠল, আম্মু আমাকে তুলে খাওয়াবে, আসলে নিজে ভালোভাবে খেতে পারি না। এইটুকু বলেই এশা এক দৌড়ে ডাইনিং থেকে চলে গেল। ফারিয়াকে এশা ডেকে সিটে বসিয়ে দিল, কারণ চেয়ারটা ফারিয়ার জন্যই ধরে রেখেছিল। তাহেবা আহমেদ হাত ধুয়ে খাবারগুলো এশার মুখে পুরে দিচ্ছিল, আর এশা মজা করে পিচ্ছিদের মতো খাচ্ছে। মহলের উপরের সিঁড়িতে এশা দেখতে পেল আশির নামক ছেলেটি তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আশিরের মুখে তির্যকভাবে রাগ ফুটে উঠেছে। এশা তাকানোর সাথে সাথে আশির তার রুমে চলে গেল। দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। রেগে থাকার কারণটা এশা ঠিক বুঝতে পারল না। আশিরের চেহারায় রাগী ধরন, সবসময় সেম এক্সপ্রেস। এতক্ষণ যাবৎ কি কোনোভাবে আশির এশাকে দেখছিল, কিন্তু কেন? কাবিন হয়ে গেছে যেহেতু, আজ ফারজানাকে আহমেদ ভবনে নিয়ে যাবে। কিছু সপ্তাহ আহমেদ ভবনে থাকবে, তারপর আবার ধুমধাম করে বিয়ে হওয়ার সময় একেবারে উঠিয়ে নেওয়া হবে। আত্মীয় স্বজন প্রায় সবাই বাসায় চলে গেছে 10টার দিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে। রাত 1টা বেজে গেছে। সবগুলো পিচ্ছিরা দলে বলে গল্প করছে। তাসফির আহমেদ এসে বাসায় রওনা হওয়ার জন্য জানালো। তখনই রাহিম চৌধুরী আজকে মহলেই সবাইকে থেকে যেতে বললেন। বেশি রাত হয়ে যাওয়ায় আজকে সবাই চৌধুরী মহলেই থাকবে। রাইসা, ফারিহা, রূপসা আর এশাকে একই রুমে থাকতে দেয়া হলো। সবাই মহা খুশি যে সারা রাত তারা গল্প করবে, আড্ডা দেবে। অনেকক্ষণ গল্প করতে করতে সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ রাত 3টার সময় কিসের যেন আওয়াজে এশার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে এশার শব্দ শুনে ধীরে ধীরে পায়ে বাহিরে চলে গেল। মহলের মাঝখানে দাঁড়িয়ে দেখে আওয়াজ হচ্ছে, কিন্তু কারো কোনো অস্তিত্ব নেই। পরক্ষণে বুঝতে পারল আশিরের কক্ষ থেকে আওয়াজগুলো আসে। কক্ষের গেটের সামনে গিয়ে কিছু ভয়ানক আতঙ্কিত চিৎকার শুনে এশা ভয় পেয়ে গেল। এমন দুঃসহ শব্দ যেন ভেতরে কাউকে খুব মারধর করা হচ্ছে। এশাকে ভেতরে যাবে? না থাক, আবার যদি তার সাথে খারাপ আচরণ করে ভেবে এশা কক্ষ থেকে দৌড়ে নিজ বরাদ্দকৃত রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। বিয়েবাড়ির আমেজের শব্দ শুনে সকাল 7টার এশার ঘুম ভেঙে যায়। চারিদিকের হই হুল্লোড় শব্দে ঘুমানো পসিবল নয়। রূপসা আর ফারিয়া ঘুম থেকে উঠে চলে গেছে। এশা আগে উঠেই রাইসাকে ঘুম থেকে ডেকে তুলেছে। দুজন ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখল সবাই কাজে ব্যস্ত। রান্নাঘরে মায়েরা বুয়াদের নিয়ে ব্যস্ত। প্যান্ডেলের কাজে বাকি স্টাফ কাজ করছে। তার কিছুক্ষণ পর সবাই ডাইনিংয়ে হাজির হলে একসাথে নাস্তা করতে বসল, কিন্তু আশির নামের উন্মাদ লোকটি নাস্তা করতে নিচে নামেনি। এমনকি আশিরকে রাত থেকে সকাল অবধি এসা দেখতে পেল না। আজব মানুষ একটা। নিজের মনের বিয়ে, কিন্তু আশিরের কোনো আনন্দ উল্লাস নেই। পুরাই রহস্যজনক লোকটি। সব অনুষ্ঠানে নিখোঁজ হয়ে থাকে, আবার হঠাৎ ভূতের মতো দেখা যায়। তাই তো কাল রাতে আশিরের কক্ষের বাহিরে আওয়াজের কথা এশাকে খুব ভাবাচ্ছে। সকালের নাস্তার পর এশার কফি অনেক দরকার হয়। রাতে ঘুমও তেমন হয়নি, তাই এশার অনেক মাথা ব্যথা করছে। ভাবলো যখন বাসায় সবাই কাজ করছে তখন নিজেই একটা কফি বানিয়ে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। এশা রান্নাঘরে গেল।
চা কফির পাতা এই মহলে কোথায় রাখা আছে এসা তো কিছুই জানে না। এসা হাতের কেটলি নিয়ে ক্যাবিনেট ওপেন করে চা পাতার খোঁজার সময় রান্নাঘরে আশির প্রবেশ করল। এশাকে দেখে আশির ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে কফির পাতা লেফট সাইডের ক্যাবিনেট থেকে বের করলো। গ্যাস অন করে কেটলিটা এশার হাত থেকে নিয়ে তাতে পানি গরম দিল। আশিরের দিকে এশা হতবিহবল হয়ে তাকিয়ে রইল। ভয় লাগলেও এশা জিজ্ঞেস করেই বসল, আপনি কি আমার মতো কফি খেতে পছন্দ করেন, নাকি আমাকে আপনি বানিয়ে দিচ্ছেন? এশার কথা শুনে আশির কপাল কুঁচকে রাগে লুকিয়ে তাকালো, কিন্তু কোনো কথার জবাব দিল না। আশির অন্যদিকে ঘুরে ইগনোর করলো ব্যাপারটা। কেটলিতে কফি বানাতে ব্যস্ত হয়ে পড়ল। আশির কিছু বলছে না দেখে এশা আবারও জোরে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। এশার জোরে কথা শুনে যেন আশিরের রাগ দ্বিগুণ বেড়ে গেল। আশিরের প্রশ্ন করা একদম পছন্দ না। হুট করে এশার হাত খপ করে ধরে আশির কাছে টেনে নিয়ে বলল, তোমার কি আমাকে সত্যি উন্মাদ মনে হয়? তোমাকে কেন আমি কফি বানিয়ে দিব? এটা আমার জন্য বানাচ্ছে। নিজের কাজে মন দাও, আর একটা কথাও বলবে না। এত জোরে চিল্লিয়ে জবাব দেয়াতে এশা চোখ বন্ধ করে নিল। এখন ভয়ে এশার হার্ট লাফালাফি করছে। নিজেকে স্বাভাবিক করে চোখ বন্ধ করেই বলল, আজব তো, আমি আপনার বাসার অতিথি, আর অতিথিদের কফি বানিয়ে দেয়া যায়? আমি সামান্য একটা প্রশ্ন করেছি, সেটার এমনভাবে উত্তর দেওয়ার কি আছে? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? কি আচরণ আপনার! এশা চোখ বন্ধ করে আছে দেখে হাত ছেড়ে দিয়ে আশির হুট করে বলল, একটা কাজ করো সুইটহার্ট, নিজে কফি বানাও আর আমার জন্য বানাও। আমি অপেক্ষা করছি। কফি নিয়ে আমার রুমে আসো। এতক্ষণ এশা ভয়ে চোখ বন্ধ করেছিল, কিন্তু আশিরের এমন হুকুম শুনে এশার হরিণের মতো চোখ যেন বড় বড় হয়ে গেল। হঠাৎ করে আশির তাকে সুইটহার্ট কেন বলছে? অদ্ভুত মানুষ একটা। অহেতুক আশিরের সাথে ঝগড়া করার মানেই হয় না। তার উপর এশার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এশা অবাক হয়ে ডাগর ডাগর চোখে শুধালো, কি? আপনার রুমে আমি কফি বানিয়ে দিয়ে আসবো? কানে কম শুনছো নাকি? কাল রাতে তো ঠিকই আমার কক্ষের সামনে গিয়েছিলে। এখন দিনের বেলা কক্ষে যেতে প্রবলেম কোথায়? এশা ভয়ে শুকনো ঢোক গিলে বলল, আপনি কিভাবে জানলেন? বেশি কথা বলে মানুষ আমার একদম পছন্দ নয় সুইটহার্ট। চুপচাপ কফি নিয়ে আমার কক্ষে আসো, রাইট নাও। বলেই সিঁড়ি দিয়ে রুমে চলে গেল আশির। মনে মনে এশা বলতে লাগলো, এরে এসা, আজ তো তুই শেষ। কি হবে তোর এখন? কেন যে রাতে ঘুম ভেঙে গেল আমার, আর কেনই বা আশির ভাইয়ের রুমের সামনে গেলাম আমি? উন্মাদের মতো উন্মাদের রুমে যাওয়া তো মানে নিজেকে বিপদ ডেকে আনা। উফ, তবুও এখন কি করার, যেতেই হবে। কিছুক্ষণ পর কফি বানিয়ে আশিরের কক্ষে গিয়ে এশা হতবিহবল হয়ে যায়। এশা কক্ষে গিয়ে দেখে কেউ নেই। যখন এঙ্গেজমেন্টের আংটি খুঁজতে এসেছিল তখন এতটা গভীরভাবে রুমটাকে পর্যবেক্ষণ করা হয়নি। কক্ষটি খুবই সুন্দর, পরিপাটি বড়সড় জায়গা জুড়ে আছে। রুমের আয়না বিছানা একদম রাজকীয়, যেমনটা এশার খুব পছন্দ। কক্ষের চারিদিকটা এশা ঘুরে দেখছে। তখনই কেবল শাওয়ার নিয়ে খালি গায়ে আশির হাতে তাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। হঠাৎ এমন একটা সিচুয়েশনে এসে এশা অন্যদিকে ঘুরে দাঁড়ালো। এশা হাত চোখের ওপর রেখে কিঞ্চিত লজ্জায় বলে উঠল, আরে আরে, এভাবে খালি গায়ে চলে আসলেন কেন? বলেই এশা চোখ নিচে নামিয়ে নিল। আশিরের কোনো কিছু বোধগম্য হলো কি না জানার জন্য উপর দিকে এশা তাকালে দেখে সে অনেক স্টাইল নিয়ে একটি ব্ল্যাক শার্ট পরেছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে এশার কাছে এসে আশির ভ্রু কুঁচকাল। এই মেয়েটা হঠাৎ চোখ বন্ধ করে নেয় কেন বুঝতে পারছে না। আশিরের গায়ে কিছু নেই এমনটা তো নয়, তাহলে কেন এত লজ্জা? তাছাড়া গায়ে এখন ব্ল্যাক ডেনিস পরা আছে। এমন লাজুক মেয়ে হয়তো আশির প্রথম দেখল। বাকি মেয়েদের মতো অতিরিক্ত নয়, বরং ড্রেসিং সেন্স দারুণ। আশির ব্যঙ্গ করে বলল, চোখ বন্ধ করে কি আছে? শর্ত পরে ফেলেছি আমি, আর এটা আমার রুম। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই থাকবো। আমি যে আপনার রুমে এই সময় আসবো, এটা কি আপনি আগে থেকেই জানতেন নাকি? এশার হাতের বাহুদয় ধরে সামনে ঘুরিয়ে নিল। হঠাৎ এশার থুতনি ধরে মুখ উপর দিকে করে চোখ টিপ দিয়ে আশির বলল, কেন সুইটহার্ট? আমার হ্যান্ডসাম বডি দেখে কি তুমি ক্রাশ খেয়ে যাবে, নাকি আমাকে দেখে নিজেকে সংযত করতে পারবে না? কোনটা? একদম উল্টাপাল্টা কথা বলবেন না আমার সাথে। এই যে কফি টেবিলে রেখে আমি চলে যাচ্ছি।
এসা বলেই গেট অতিক্রম করতে যাবে, তখনই এহেন কথা শুনে হঠাৎ খপ করে হাত দেয়ালের সাথে ধরে রাগী চোখে তাকিয়ে আশির বলল, তোর খুব শখ তাই না ছেলেদের সংস্পর্শে আসা? তাহলে এত ভালো সাজে ড্রামা করার কি আছে? তোকে তো ভালো মেয়ে ভেবেছিলাম আমি, কিন্তু তুইও বাকি মেয়েদের মতোই জঘন্য। যে কোনো ছেলে তোর হাত ধরতে পারে। খুব সস্তা না তুই? আশিরের এমন তুই তুকারি কথা শুনে যেন এসা আকাশ থেকে পড়ল। হঠাৎ করে আশির এশাকে তুই করে কেন সম্বোধন করছে, আর এত বাজেভাবে কথাই বা কেন বলছে? কথাগুলো শুনেই এশার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কি ধরনের কথা বলছেন আপনি? আমাকে তুই করে কোন অধিকার বলছেন? কি করেছি আমি যে এতগুলো কথা শোনাচ্ছেন আপনি আমায়? হাত আরো শক্ত করে চেপে ধরে আশির বলল, কিছু জানিস না তুই তাই না? উফ, লাগছে ভাইয়া, ছাড়ো না আমায়। আগে আমার প্রশ্নের উত্তর দে এসা। কাল রাতে আমার কক্ষের সামনে আবির তোর সাথে কি করছিল? আমার কক্ষের সামনে কোন কারণে এসেছিলি তুই? জাস্ট টেল মি। এশা কিছুই বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে দেখে আশির আরও তীব্রভাবে রেগে গেল। এশার হাত ছেড়ে দিয়ে টেবিলে রাখা কফির কাপ জোরে নিচে ফেলে দিল। কাপ ভেঙে মাটিতে টুকরো হয়ে গেল, আর গরম কফির ছিটে ফোঁটা এশার হাতে এসে পড়ল। আতকে জোরে আহ বলে উঠল, কিন্তু আশিরের রুম সাউন্ড প্রুফ হওয়ার বাহিরে কোনো প্রকার আওয়াজ গেল না। আশিরের ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং ল্যাপটপ বের করে সিসিটিভি ক্যামেরার ফুটেজে এশা আর আবিরের কিছু ক্লিপ দেখালো, যেখানে মনে হচ্ছে তারা অন্তরঙ্গে কিছু করছে। দেখ তোকে কত বাজে দেখাচ্ছে। এইসব যে কেউ দেখলেই ভাববে যে তুই একটা খারাপ মেয়ে। আবিরের সাথে তোর কিসের সম্পর্ক? কদিন হলো চিনিস তাকে? বিআই, হ্যাঁ? কাল থেকে দেখছে আবিরের সাথে তুই পাশাপাশি বসে থাকিস, ডাইনিং টেবিলে তোর হাত ধরলো, অথচ তুই কিছুই বললি না। বাহুদয় আশিরের থেকে ছাড়িয়ে নিয়ে এসব প্রচণ্ড রেগে গিয়ে বলল, জাস্ট শাট আপ। আমার চরিত্র সম্পর্কে বলার অধিকার আপনাকে আমি দেইনি। কতদিন হলো চেনেন আপনি আমায়? আর একটা বাজে কথা বলবেন না আপনি, আর একটাও। আপনার বাজে কথা শুনতে বাধ্য নই আমি। আমি ভুলে যাব যে আপনি ফারজানা আপুর ভাই। ও আচ্ছা, তুই আমার বাড়িতে এসে ছেলেদের সাথে গা ঘেঁষাঘেঁষি করবি, কিন্তু আমি কিছুই বলতে পারবো না? তোর মতো মেয়েকে চেনার জন্য একদিনই যথেষ্ট। তুই কিছু বলতে যাবে তার আগেই আশিরের গালে এশা কষে একটা থাপ্পড় বসায়। এশার এমন রিয়েকশনের জন্য আশির প্রস্তুত ছিল না বিধায় একটু পিছিয়ে গেল। ঈশার নরম তুলতুলে হাতে তেমন ব্যথা না লাগলেও আশিরের এগোতে লেগেছে। একটি ছোট্ট পিচ্ছি মেয়ে কিনা আশিরের গায়ে হাত তুলল, আর তাকে এমনি ছেড়ে দেবে? কখনোই না। এতক্ষণ নিচু হয়ে থাপ্পড় দেয়া জায়গায় হাত দিয়েছিল। হঠাৎ আশির অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল এশার ওপরে, যেন তাকে সেই আগুনে জ্বালিয়ে দেবে। চোখগুলো একদম রাগে লাল বর্ণ ধারণ করেছে। ইতিমধ্যে আশিরের চোয়ালও শক্ত হয়ে গেছে, সব রং স্পষ্ট দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে টইটুম্বর। আশিরের এমন অবস্থা দেখে এশার খুব ভয় করছে। এশা কি করলো এটা তার মনে পড়তেই সে শুকনো ঢোক গিলল। এইরকম একটা সুঠামদেহী বলিষ্ঠ ছেলেকে এশার থাপ্পড় দেওয়াটা উচিত হয়নি। আশির রক্তিম চোখে এশার দিকে তাকিয়ে হাত খপ করে ধরে দরজা লক করে দিল। চেহারা দেখে বোঝা যাচ্ছে আশিরের হুঁশ জ্ঞান লোপ পেয়েছে। প্রতিশোধ নেয়ার জন্য এখন কি করবে আল্লাহ মালুম। দরজা ধরাম করে লক করে দিয়ে এশার নিকট অতিবেগে আসতে থাকলো। এশা ভয়ে মিনমিনিয়ে বলল, কি কি করছেন? করছেনটা কি? দরজা কেন লক করলেন? তোকে শাস্তি দেবো এই জন্য। কিসের শাস্তি? আসির আহান চৌধুরীর গায়ে আজ অব্দি কেউ হাত দেয়নি, আর তুই পিচ্ছি মেয়ে আমাকে থাপ্পড় মারলি? হাউ ডেয়ার ইউ! তোর সাহস কিভাবে হয়? আসলে ভাই আমি বুঝতে পারিনি, হঠাৎ করে এমন হয়ে গেছে। আজ বুঝতে পারবি ঈশা যে তুই কার গায়ে হাত তুলেছিস। মেয়ে বলে তোকে ছেড়ে দেব? এতটা সাধু পুরুষ আমি নই। আপনি এখন সামনে থেকে সরুন, কেউ দেখে ফেলে খারাপ ভাববে। কেউ যাতে খারাপ না ভাবে এই জন্য তো দরজা লক করলাম। কাপা কাপা ঠোঁটে এশা জিহ্বা ভিজিয়ে বলল, দেখুন আমি পিচ্ছি একটা মেয়ে, আমার ভয় করছে খুব, প্লিজ সরে যান আপনি। আশির কি যেন নেশায় এশার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এশা মনে হয় এখন অশ্রুসিক্ত হয়ে যাবে। আশিরের চোখের ভাষা ঠিক এশা বুঝতে পারছে না। আসলে আশির কি এমন শাস্তি দেবে?
হঠাৎ করেই টুপ করে এশার ঠোঁটে অধর ছোঁয়ালো। কোমরে হাত দিয়ে অধরের অধর রেখে ক্রমাগত কিস করে যাচ্ছে আশির। থামানোর অযথা চেষ্টা করেও যেন তার দেহের শক্তির সাথে এক চুলও সরাতে পারছে না। এশা কল্পনাও করেনি যে আশির তার সাথে এমন কিছু করবে। প্রায় কিছুক্ষণ পর আশির ঠোঁটে ছোট্ট কামড় বসিয়ে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথেই জোরে জোরে দুজনেই শ্বাস নিচ্ছে। এশা ব্যথাতে অস্থির হয়ে মেঝেতে বসে পড়ল। একটি কুর্সি নিয়ে আশির এশার সামনে বসে দুষ্টু হেসে দাঁতের দাঁত চেপে বলল, এটুকুতে নাজেহাল অবস্থা তোমার? আর অন্য কোনো শাস্তি দিলে তো তোমায় খুঁজেই পাওয়া যাবে না। সো কেমন লাগলো ছোটের কিস জান? এশা ভয়াবহ চোখে আশিরের দিকে তাকিয়ে দেখে কিস করার পর তার রাগ কমে গেছে। আশির এশার ঠোঁটের দিকে তাকিয়ে সামান্য হাসল। আশিরের হাসি দেখে তেলে বেগুনে জ্বলে গিয়ে এশা বলল, আপনার সাহস কি করে হয় মিস্টার আশির আহান চৌধুরী আমায় স্পর্শ করার? আমার সাহস সম্পর্কে তোমার এখনো পর্যন্ত ধারণা নেই পেয়েছে। তুমি আমাকে পুরোপুরি চিনে গেলে আমার সামনে আসতে ভয়ে কেঁপে উঠবে। সো আমাকে না চিনলেও চলবে। ডুকরে কান্না করতে লাগলো এশা আর বলল, আমার প্রথম কিস আপনি নষ্ট করে কেন দিলেন? আমি কি ক্ষতি করেছি আপনার? বললাম তো ভুল করে গায়ে হাত তুলে ফেলেছি, তবুও কেন এমন করলেন আপনি আমার সাথে বলুন? স্টপ ক্রাইং এশা। আই হেট মেলোড্রামা। ফার্স্ট কান্নাকাটি বন্ধ করো। এমন ভাব করছে যেন তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। কথাটি বলার সাথে সাথেই আর একবার হাত উঠাতে গেলে আশির এশার হাত শক্ত করে ধরে ফেলল। ডোন্ট ইউ ডেয়ার। একবার গায়ে হাত তুলেছ ঠিক আছে, বাট আর একবার এমন করলে কিস না করে আমি কিন্তু অন্য কিছু করব। জাস্ট একটু ওয়ার্নিং দিলাম। আমার তেমন কোনো প্রবলেম নেই তোমাকে শাস্তি দিতে, আমার ভালো লাগছে। ছি, আপনার কাছে এটা ছোট্ট বিষয় মনে হচ্ছে? একটা মেয়ের জন্য এইটুকু জিনিস কত কি আপনি জানেন? আপনার মতো ছেলেরা কখনোই বুঝবে না যে প্রথম স্পর্শের ব্যাপার। ঠিক বুঝবো না, তাই বোঝানোর দরকার নেই। রাগে গা ঘিন ঘিন করছে এশার। আশিরের সাথে কথা বলার মতো এশার এনার্জিটুকু নেই। তাই তাকে ধাক্কা দিয়ে দরজা খুলে বের হতে নিলেই আশির হাত ধরে নিল। এশাকে আটকিয়ে দৌড়ে গিয়ে দরজা চেপে ধরে আশির বলতে যাবে কিছু, তার আগেই এশা কান্নাজড়িত কণ্ঠে সরু গলায় বলে উঠল, এই রুমে ঘটে যাওয়া ঘটনা কাউকে যেন না বলি, এইটাই তো বলতে চাচ্ছেন আপনি, তাই না? আশির তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ঠিক বুঝবো না, তাই বোঝানোর দরকার নেই। নো ওয়ে সুইটহার্ট। এই আসির রাহান চৌধুরী কাউকে পরোয়া করে না। তোমার যদি বলতে ইচ্ছে করে তুমি সবাইকে বলে দিতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। আমি বলতে চাচ্ছি যে কিসটা মিশতে ছিল। এর আগে কখনো কোনো মেয়ে আমাকে এমন ফিল দেয়নি যেটা আজকে তুমি আমাকে দিয়েছ। আশিরের লাগামহীন কথা শুনে এশা নিস্তব্ধ হয়ে গেল। এটা কি মানুষ নাকি অন্য কিছু? আসলে লোকটার চরিত্রের সমস্যা আছে, মানে বোঝাতে চাইছে যে এশার আগেও অনেক মেয়ের সাথে এমন অসভ্য আচরণ করেছে। এরকম মানুষকে কি সহ্য করা যায়? চরিত্রহীন কোথাকার। লোকটাকে গাছে ঝুলিয়ে পেটাতে পারলে এশার মনে শান্তি আসতো। একদিনের পরিচয়ে মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? এরূপ আচরণ আসলেই মেনে নেওয়া যায় না। জানা নেই বলা নেই হুট করেই কিস করে বসল। কোন ছেলের সাথে কথা বলবো আর কার সাথে মিশবো না সেটা কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। যদিও আপনি আমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দিয়েছেন, তো এই ব্যাপারে আমি সব ক্লিয়ার করতে চাই। গিয়েছিলাম, কিন্তু রুমের ভেতরে প্রবেশ করিনি। তার আগেই পেছন থেকে আবির ভাইয়া আমার কাঁধে হাত দিলে আমি ভয়ে চমকে যাই। নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিলে আবির ভাইয়া ধরে ফেলেন। আর এই অবস্থাতে সিসিটিভিতে ফুটেজটা দেখতে পাচ্ছেন। বেশি রাত ছিল দেখে কথা না বলে আমি দ্রুত রুমে চলে আসি। এরপরও আপনি আমাকে বাজে কথা বললে আমি সহ্য করব না। আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্যকে বলুন। এশার এত বড় লেকচার শুনে আশির অনেকক্ষণ ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সব কথা বিশ্বাস করার চেষ্টা করছে। হঠাৎ আশিরের নজর এশার হাতে পড়ে যাওয়া গরম গভীর উপরে গেল। কিছুক্ষণ নজর বুলিয়ে আশির এশার হাত এক টান দিয়ে বিছানায় বসালো। ব্যথা পাওয়া জায়গায় আবার ব্যথা পেয়ে এশা জোরে আহ বলে উঠল। সমস্যা কি আপনার? আমার সাথে কাল থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছেন আপনি? সরুন সামনে থেকে, বাইরে যাব আমি। সুইটহার্ট, তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ের দিন দেখেছি প্রথমবার? মানে কি বলতে চাচ্ছেন? আপনি আমাকে আগে থেকেই চেনেন, কিন্তু কি করে? ভেবেছিলাম তুমি অনেক বোকা একটি মেয়ে, কিন্তু না, তুমি চালাক আছো। একটু ইঙ্গিতেই সব কথা বুঝে গেছো। এনিওয়ে,
এখন এত কিছু না জানলেও হবে তোমার। আগে তোমার হাতে স্যাভলন দিতে হবে। বেশিক্ষণ এমন রাখলে হাতে দাগ পড়ে যাবে। বলেই আশির ফার্স্ট এড বক্স ক্যাবিনেট থেকে আনতে চলে গেল। এত আদিক্ষেতার কোনো দরকার নেই, নিজেই স্যাভলন লাগিয়ে নিব। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এই রুমে আমি এক মুহূর্তও থাকবো না। কথাটি শোনা মাত্র আশির তীব্রভাবে রেগে গিয়ে বেডে সজোরে লাথি মারল। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাপড়ের মতো ভয়ানক কথার টোন নিয়ে আশির দাঁতে দাঁত পিষে বলল, একটি বাড়তি কথা বলবে তো তুমি আজকে শেষ এসা। যতটুকু সুশীল ব্যবহার আমি করতে পারি ততটুকু আমি করছি। এর থেকে ভালোভাবে কথা বলা আমার দ্বারা পসিবল নয়। চুপচাপ ভালো মেয়ের মতো বসে থাকো। আশিরের এমন রাগান্বিত আচরণে এশার হার্ট কেঁপে উঠল। এশা আর কিছু বলার সাহস পেল না। আশির আলতোভাবে হাতে স্যাভলন লাগিয়ে দিল। খুব নমনীয়ভাবে গলায় আওয়াজ নিচু করে আশির বলল, ডোন্ট মাইন্ড। ওরা কন্ট্রোল করতে না পারে তোমাকে তুই করে বলে ফেলেছে। শুধু কি তুই করে আমাকে বলেছিস? আর কত কি করলি আমার সাথে, সেটা কি হবে? সরি পর্যন্ত বলি না শালা লুচু। মেয়ে দেখলেই আজব টাইপের শাস্তির কথা মনে পড়ে। হ্যাঁ, আমাকে শাস্তি দে। তুই কে রে? তোর জন্য আমার প্রথম কিস নষ্ট হয়ে গেল, বজ্জাত কোথাকার। আমাকে আবার আগে থেকেই চিনিস, কিন্তু তুই উম্মাদ বলবি না। তোকে দেখে যদি ভয় না পেতাম তাহলে তো এক্ষুনি তোর গলাটা টিপে ধরতাম আমি। মনে মনে রাগান্বিতভাবে বলতে লাগলো এশা। মনে মনে না বলে মুখের উপর গালি দিতে শেখো। দেখি পিছিয়ে পেয়ে কত ধরনের গালি দিতে পারে। আশির আবার মনের কথা বুঝে ফেলে নাকি? এশা রাগে জোরে বলে ফেলেনি তো? না, আর এই কক্ষে থাকা যাবে না। কখন কি করে বসবে উন্মাদটা, তার কোনো ঠিক নেই। নিজের সিকিউরিটির ব্যাপারে আগে নিজেকেই ভাবতে হবে। কই কিছু না তো, বাইরে আমাকে হয়তো সবাই খুঁজছে। হাত ছাড়ুন প্লিজ, বলে এসে গেট খুলে এক প্রকার দৌড়ে চলে গেল। এশার হঠাৎ এমন তড়িৎ গতিতে দৌড়ে পালিয়ে যাওয়া আশিরের বুঝতে কিছুটা দেরি হলো, কিন্তু পরক্ষণে বুঝতে পারল। আশির গম্ভীর হয়ে শান্ত গলায় বলল, পালিয়ে যাবে কোথায় সুইটহার্ট? শেষ পর্যন্ত আমার কাছেই তো আসতে হবে। দুপুরবেলা খাবার টেবিলে বসে চুপচাপ মতোই দুই পরিবারের সদস্য খাচ্ছে। হঠাৎ আশির উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে আসলো। তার আগমনে চৌধুরী মহলের সবাই অবাক হয়ে গেল। এমনভাবে সবাই তাকিয়ে আছে যেন আশির পৃথিবীর আটবা আজুবা। এসা তো কিছুই বুঝতে পারছে না। এশার মনের কথা হয়তো চেহারায় অবাক হওয়ার দেখেই বোঝা যাচ্ছে, তাই রাইসা পাশ থেকে বলে উঠল, আশির ভাইয়া কখনোই এক টেবিলে পরিবারের সাথে বসে নাস্তা করেনি। এই জন্যই পরিবারের সবাই ভূত দেখার মতো শখ খেয়েছে। কি এ আবার কেমন কথা যে পরিবারের সাথে ডাইনিং এ বসে না? আমি এখন শিওর তোর ভাইয়া উগান্ডা থেকে এসেছে। তাছাড়া এমন উদ্ভট কেউ হয় নাকি? স্যার বলতে, আমার ভাইয়ের হিস্টোরি শুনলে তুই অবাক হয়ে যাবে। তুই ভয়ে এই মহলেই আসতে চাইবি না। এই মহলের সবাই ভাইকে প্রচণ্ড রকমের ভয় পায়। আমরা যে বোন তার, আমাদের সাথেই তেমন কথা বলে না। তোর ভাই বাঘ না ভাল্লুক যে পরিবারের সবাই তাকে দেখে ভয় পায়? ছোটরা ভয় পায় ঠিক আছে, মানলাম, কিন্তু বড়রা ভয় পায় কেন? বাতে, বাঘের ব্যাপারে না জানাই ভালো। এখন যেহেতু আত্মীয়তা হলো, আস্তে আস্তে সব কিছু অভ্যেস হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ এশা আর রাইসা কথা বলতে বলতে খাবার শেষ করে নিল। তার মাঝে মঞ্জুরি রান্নাঘর থেকে এসে আশিরকে ডাইনিং টেবিলে দেখে খুশি হয়ে গেল। মঞ্জুরি হাসি রেখা বজায় রেখে বলল, বাবজান চেয়ারে বস, খাবার দিচ্ছি তোকে। মা, আমার খাবার রুমে নিয়ে আসো। মিস্টার রাহিম চৌধুরীর উপদেশ যে ডাইনিং টেবিলে আমার খাওয়া হজম হবে না। রাগীভাবে চেয়ার থেকে উঠে যেতে ধরে আশির বলল। আশির যেতে নিলে মঞ্জুরি ছেলের হাত ধরে চেয়ারে বসিয়ে রাহিম চৌধুরীকে ইঙ্গিত দিয়ে বোঝালেন বাড়িতে মেহমান আছে। এই মুহূর্তে বাবা ছেলের যুদ্ধ করা ঠিক হবে না। এতক্ষণ তাদের কথাবার্তা শুনে বোঝা গেল যে আশির আর আশিরের বাবার সম্পর্ক তেমন একটা ভালো না। এশার পরিবারের সবাই বুঝে গেলেও পরিবেশটা ঠান্ডা করার জন্য তাশরিফ আহমেদ বললেন, বাবা বসো। আশির আর রাগ না দেখিয়ে নম্র ভাষায় তাশরিফকে বলল। জি আঙ্কেল। এশার সামনের চেয়ারটাতে বসে পড়ল আশির। সকালের কথা মনে পড়তেই আশিরের সামনে থাকায় এশার খুবই অস্বস্তি বোধ হচ্ছে। এশার দিকে কেমন যেন উন্মাদটা তাকিয়ে আছে। যতটা সুবিধার এশা ভেবেছিল ততটা আসলে সে নয়। সুযোগ বুঝে সকলের সামনে আশির চোখ টিপ দিল।
বিকেলবেলা ফারজানার বিদায়ের সময় হয়ে গেল, যেটা প্রত্যেকটি মেয়ের জীবনের দুঃখের সাগর নিয়ে আসে। একদিকে নতুন জীবনসঙ্গী পাওয়ার খুশি, আরেকদিকে বাবা মাকে ছাড়া থাকার বেদনা। ফারজানা তার মাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। বাবারা খুব কম নিজেদেরকে প্রকাশ করে, তাই রাহিম চৌধুরী খুব চুপ থেকে দাঁড়িয়ে থেকে সব দেখছেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মঞ্জুরি বললেন, মা আমার, কান্না করিস না। নতুন সংসার এটা তোর, একটু ভালোভাবে থাকিস। স্বামীর সংসার মেনে নিতে পারলে নাকি রসের হাঁড়ি। আমি চাই তোর জীবন মিষ্টিময় হয়ে উঠুক। তোমাকে আমি কোনো দিন নিরাশ করব না মা। ফাহিমকে উদ্দেশ্য করে রাহিম চৌধুরী বললেন, বাবা আমার মেয়েকে অনেক যত্নে আদর দিয়ে বড় করে তুলেছি, কোনো কিছুর অভাব হতে দেয়নি। আমি জানি, আমার বিশ্বাস তুমি ভাঙবে না। সুখে থাকো তোমরা সারা জীবন। অবশ্যই বাবা, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সবসময় ফারজানার পাশে থাকার। বিয়ান, চিন্তা করবেন না। আমার এশা যেমন আমার মেয়ে, ফারজানাও আমার মেয়ে হয়েই থাকবে। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, তার ভালোবাসার কমতি হবে না, এটা আমি বলতে পারি। এশা ভাব নিয়ে বলল, ফারজানা আপুর ছোট বোন থাকতে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ফাহিম ভাইয়া যদি ভাবির সাথে ঝগড়া করে, তাহলে বাসা থেকে বের করে দেওয়ার দায়িত্ব আমার। ফাহিম রাগে তড়িৎ গতিতে এশার কাছে ছুটে গিয়ে হাত দিয়ে মাথায় টোকা মারল। কোনো কোনো সময় নিজের ভাইকেই ভিলেন বানিয়ে দেয় এশা। ফাহিম রাগে গজগজ করে বলল, পড়াশোনায় মন দে বলত, পরীক্ষায় ফেল করলে তোকে আমি সজ্ঞানে বাসা থেকে বের করে দিব। আসছে আমাকে বাসা থেকে বের করে দিতে, আগে নিজের চিন্তা করো। রাগে মুখ ফুলিয়ে এশা চিৎকার দিল, একদম চুপ দুইজন। যেখানে সেখানে পরিস্থিতি না দেখেই ঝগড়া শুরু করে দেওয়া একটা বদ অভ্যাস। এসব বাদ দিয়ে দায়িত্ব নিতে শিখো। আর ফাহিম, ছোটদের সাথে এসব কে? আহমেদ পরিবারের খুনসুটির ঝগড়া দেখে বিয়েবাড়ির সবাই উচ্চস্বরে হেসে দিল। কিছুটা হলেও সবার মন খারাপ কমে গেছে। এখন চৌধুরী পরিবার একদম প্রফুল্ল ভেবে যে তাদের মেয়েকে আহমেদ পরিবার খুবই ভালো রাখবে। কিন্তু আশির তার বোনের বিদায়ে আসেনি। আশিরকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। বড় ভাই হিসেবে তার কি কোনো প্রতিক্রিয়া থাকবে না? এমন নিষ্ঠুর ভাই জীবনে দেখেনি এশা, যে কিনা বোনের বিদায়ে কান্না করেনি। ফারজানা তার বড় ভাইকে খুঁজছে অনেকক্ষণ ধরে, কিন্তু আশিরের কোনো খোঁজ নেই। তাই বাধ্য হয়ে সালাম বিনিময় করে বিদায় দিয়ে নতুন বউ মাইক্রোতে উঠে পড়ল। গাড়িতে উঠে জানালার আয়না দিয়ে আশিরের প্রতিচ্ছবি এশা দেখতে পেল। আশির তাহলে এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আশিরের সাথে চোখে চোখ পড়লে এশা চোখ নামিয়ে নিল। তারপর গাড়িতে বসে সবাই আহমেদ ভবনের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে তারা নতুন বউকে নিয়ে আহমেদ ভবনে চলে আসলো। তাবেহা আহমেদ গাড়ি থেকে নেমে অনেক সুন্দর করে বাড়ির বউকে বরণ করল। ফাহিম আর ফারজানা দুজনকে সোফায় বসতে দেওয়া হলো। তৎক্ষণাৎ সাইমা আপু বাসায় ছিল, তাই নুডলস বানিয়ে আনলে সবাই মজা করে খেলো। আজ ফাহিম আর ফারজানার বাসর। তারা সব কাজিন মিলে রুম সাজাচ্ছে আর দুষ্টুমি করে বেলুন ফাটাচ্ছে। ফারজানা ভাবিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে, কেননা কান্না করার জন্য বিয়ের সাজ নষ্ট হয়ে গিয়েছিল। অপরদিকে ঘরের মধ্যে সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ কারো চোখের আলোর ঝিলিক দেখা যাচ্ছে, যেটা তাকে আরও রহস্যময় করে তুলছে। লোকটির উপস্থিতি জানিয়ে দেয় কিছু বিপদ আসন্ন। কেবল লোকটির শ্বাস প্রশ্বাস আর পায়ের শব্দ শোনা যাচ্ছে। একটু হালকা আলোয় লোকটির মুখ চোখের আকার স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটির ভয়াবহ মুখের দৃষ্টি শিকারকে অবিশ্বাস্যভাবে নিঃশব্দে লক্ষ্য করছে। হাতের অস্ত্র দেখে একজনের শ্বাসরুদ্ধকর হয়ে যাচ্ছে। অন্ধকার রুমে একজনকে চেয়ারের সাথে বেঁধে কে যেন হাতে ব্লেড নিয়ে কাছে গিয়ে বলল, এখন যদি আমি তোকে মেরে ফেলি তাহলে কেমন হয়? আগেও বলেছে, এখনও বলছে, আমার বারবার এক কথা বলা পছন্দের নয়। জাফর কোথাও লুকিয়ে আছে, আমাকে বলে দে। আচ্ছা, যখন তুই জানিস না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। হায়, তোর হাতটা কেটে দেই। বলেই ব্লেড দিয়ে হাতের একটা আঙ্গুল কেটে দিল। লোকটি ভয়ানকভাবে জোরে চিৎকার দিয়ে উঠল। ব্যথায় লোকটি ভয়ে সত্যিটা আমতা আমতা করে বলে দিতে ধরল। অন্ধকার রুমে হঠাৎ হালকা আলো মুখে পড়লে লোকটি ভয় পেয়ে যায়। এত বড় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াকে সামনে দেখে একজনের বুক কেঁপে ওঠে। উচ্চস্বরে হেসে আশির বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেই হয়। উক্তিটি আসলে যথার্থ। এখন যা জানিস সব গড়গড় করে বলে ফেল। তোকে আমি ছেড়ে দিতাম,
কিন্তু এখন তোকে মেরে না ফেললে জাফরকে বলে দিবি তুই যে আর দেখে ফেলেছিস আসিয়ার কখনো তার শত্রুদের বাঁচিয়ে রাখে না। মাফিয়া জগতের বড় নীতি, কাউকে বিশ্বাস করতে নেই। দুঃখিত রে। বলেই মাথা বরাবর গুলি তাক করে মেরে ফেলে। তখনই পুরো অন্ধকার রুমের ফ্লোর রক্তে লাল হয়ে গেল। আয়, কে আছিস? ডেড বডিটাকে চোখের সামনে থেকে সরা। জাফরের পোলামানদের দেখতে আমি না গেলে কি হয় জাহিদ? ভাই, আগামীকাল নাচ গার্ডেনে লোক পাঠিয়ে দিব না আপনি যাবেন? সাথে কিছু রিভলভারের ব্যবস্থা নিও। বলো তো যায় না কখন কোথা থেকে হামলা হয়। হ্যাঁ, আপনি থাকতে কিসের ভয় ভাই? রিভলভার লাগবে না, আপনার নিজের হাতটাই যথেষ্ট। আর রিভলভার তো জাস্ট শো আপ। আমি তো বেঁচে ফিরবো, কিন্তু তোমাকে বাঁচাবে কে জাহিদ? তখন তোমার বউ বাচ্চাকে দেখার কেউই থাকবে না। হুকুম করতে দেরি হলো না, তার আগেই মাফিয়া দলের পোলাপানগুলো গিয়ে ডেড বডি হিস্ট্রিয়ে নিয়ে গেল। আশিরের পাশ থেকে জাহিদ আশিরের বিশ্বস্ত লেফট হ্যান্ড বলে উঠল। জাহিদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক, তাই আশির মজা নেয়। জাহিদের অবাক হওয়ার কারণ আশির কাউকে ভয় পায় না। রিভলভার ছাড়াও আশির খুবই হিংস্র। জাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, কি যে বলেন ভাই, আমার বই নেই, বাচ্চা আসবে কোথা থেকে? থাক, তুমি কষ্ট পেও না জাহিদ, তোমার বউ আমি খুঁজে দেব। জাহিদ ভ্যাবলা কান্তের মতো আশিরের দিকে তাকিয়ে আছে দেখে আশির উচ্চস্বরে হেসে দিয়ে জাহিদের পিঠে থাবা দিল। এই দৃশ্যটা বাহিরের জানালার কাছ থেকে আবির পুরো ঘটনা দেখে নিল। মাফিয়া গ্যাংয়ের হেড আর কেউ না, তাহলে আশির আহান চৌধুরী।